অপারেশনের সময় পেশেন্ট মারা যায় বা অপারেশনের পরে পেশেন্ট মারা যায়, এরা বহু কারণ রয়েছে। এখন যেটা আপনি প্রশ্ন করলেন যে রিঙ্গাল ল্যাকটেট বা স্যালাইনের যে চারদিকে স্যালাইন কেলেঙ্কারি বলে যে ধুম উঠেছে, ঠিকই যে স্যালাইনের মধ্যে যদি খারাপ জিনিস আসে, স্যালাইনের ভেতরে যদি ফাঙ্গাস আসে, সেটা কোনো পেশেন্টের ক্ষেত্রেই দেওয়া উচিত না। আমরা পেশেন্ট দেখি, পেশেন্টের অপারেশান করি, মহিলাদের অপারেশান করি, বিভিন্ন ক্যান্সার অপারেশানের সাথে যুক্ত থাকি। নর্মালি বলছি, যে কোনো সার্জারিতে আমরা স্যালাইন এবং রিঙ্গাল ল্যাকটেটকে প্রচুর পরিমাণে ব্যবহার করি। আমরা যখনই কোনো রুগীকে হাসপাতালে নিয়ে যাই, সবসময় বলা হয় যে ডাক্তারবাবু একটু স্যালাইন চালিয়ে দিন বা একটু অক্সিজেন দিন। মানে অক্সিজেন যেমন প্রাণ বাঁচায়, স্যালাইন ধরে নেওয়া হয় যে প্রাণ বাঁচায়। তো এই স্যালাইন ব্যাপারটা কি? এইটা হচ্ছে এটা বোতল আর কি, নর্মাল স্যালাইন বা রিঙ্গাল ল্যাকটেট যাই বলুন না কেন, এটা একটা আইভি ফ্লুইড, মানে আমরা ইন্টারভেনাস এটা ভেনের মাধ্যমে চ্যানেল করে এই ফ্লুইডটাকে দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। আরও একবার আপনাদের সামনে চলে এসেছি কি বলছে বাংলা এই অনুষ্ঠানের আরও একটি পর্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে স্যালাইন কেলেঙ্কারি কিন্তু তোলপাড় গোটা রাজ্য। কেন তোলপাড় আমরা প্রত্যেকে জানি। একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, আরও 3 জন মৃত্যুর সঙ্গে লিটারালি পাঞ্জা লড়ছেন কলকাতার একটি হসপিটালে, সরকারি হাসপাতালে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্যালাইন কেলেঙ্কারি নিয়ে যেখানে তোলপাড় হচ্ছে রাজ্য, কারা দায়ী এর জন্য? কেন হলো এই ঘটনা, এই দুর্ঘটনা, এই মর্মান্তিক ঘটনা বলা যায়? এই নিয়েই আমাদের আজকের পর্ব, এবং অনেক তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে এই পর্ব থেকে তুলে ধরবো, যা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জানার। যেমন ধরা যাক একটি সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালে যেখানে প্রতিদিন রাজ্যের বহু গরিব মানুষ, শুধু গরিব মানুষ কেন বলছি, বহু মানুষ ছুটে যান। কেন যান? নিজের অসুস্থ আত্মীয় পরিজনকে নিয়ে যান। কিন্তু কথা হলো, কেন আমরা প্রত্যেকে, কখন আমরা হাসপাতালে কি জন্য যাই, কিসের আশায় যাই? আশা একটাই, তার অসুস্থ আত্মীয়, মানে যাকে নিয়ে আমরা হাসপাতালে গেছি, হতে পারে কারো অসুস্থ বাবা, কারো অসুস্থ মা, কারোর সন্তান, আবার কারোর অসুস্থ স্বামী কিংবা স্ত্রী, সে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এই আশায় আমরা প্রত্যেকে ছুটে যাই সরকারি হাসপাতালে, যে কোনো হাসপাতালে, সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে। কিন্তু তারপর কি হচ্ছে তাদের সাথে? কি হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষের সাথে, যেটা খুব গুরুত্বপূর্ণ জানা। হাসপাতালে আপনার অসুস্থ আত্মীয়কে প্রথমেই বিতর্কিত, কেন বিতর্কিত বলছি, বিতর্কিত স্যালাইন দেয়া হচ্ছে, যে স্যালাইন নিয়ে তোলপাড় হচ্ছে এই মুহূর্তে রাজ্য স্বাস্থ্য। তারপর সেই স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া, মানে সাইড এফেক্টস হতে পারে, অথবা ইতিমধ্যেই হয়ে গেছে, এই আশঙ্কায় আপনাকে দিয়ে সই করানো হচ্ছে মুচ লেখায় সই করানো হচ্ছে, মানে ডিক্লারেশন। তারপর রোগীর মৃত্যুর দায় ঠাড়া হচ্ছে আপনার পরিবারের উপরেই। ভাবতে পারছেন কি চলছে সরকারি হাসপাতালগুলিতে এই মুহূর্তে, এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান কি পরিস্থিতি? ভাবুন, ভাবার কিন্তু সময় এসেছে আমাদের প্রত্যেকে। আপনারা ইতিমধ্যেই জানেন কিংবা জেনে গেছেন, মেদিনীপুর মেডিকেল কলেজে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে গোটা রাজ্য। এক প্রসূতির মৃত্যু ছাড়াও গুরুতর অসুস্থ আরো 3 জন, আগেই বলেছি আপনাদের, এই মুহূর্তে চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় অভিযোগ, প্রসূতির মৃত্যুর এবং আরো কয়েকজনের গুরুতর অসুস্থ হওয়ার পেছনে রয়েছে বিতর্কিত বিষ
স্যালাইন, বিতর্কিত বিষ স্যালাইন, মানে পয়জনাস স্যালাইন। আরো আশ্চর্যের বিষয় কি জানেন? আরো আশ্চর্যের বিষয়, এই বিতর্কিত স্যালাইন ব্যবহার করার অনুমতি চেয়ে প্রসূতিদের আত্মীয়ের কাছ থেকে এই মুচলেখায় সই করিয়ে নেওয়া হয়। আর এই জন্যই প্রশ্ন উঠছে, তাহলে কি ডাক্তাররা জানতেন ওই বিতর্কিত স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় হতে পারে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যা আমরা তুললাম। এই জন্যই কি দায় এড়ানোর চেষ্টা করা হলো, মানে ব্লেম গেম যেটা বলে। যদি ডাক্তাররা জানতেন এর পার্শ্ব প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর হতে পারে, তাহলে কেন এই বিতর্কিত স্যালাইন ব্যবহার করা হয়েছিল? কার গাফিলতিতে এক মা তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারলো না? মা ডাক শুনতে পারলো না। কার গাফিলতিতে এক সন্তান মা কি তা বুঝতে পারলো না? এরকম অনেক প্রশ্নই কিন্তু এখনো আমাদের প্রত্যেকের অজানা। আপনাদের কি জানা আছে? যদি জানা থাকে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এ রাজ্যে এই বিতর্কিত রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের উৎপাদন করে কারা? একটু আগে বললাম, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। যে স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। আপনারা জানলে আরো অবাক হবেন, এই স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানার পরেও এই কোম্পানির ওষুধের স্টক ছিল বহু হাসপাতালে। অনেক হাসপাতালে ব্যবহারও করা হয়েছিল এই কোম্পানির ওষুধ এবং স্যালাইন। আপনাদের আরো জানিয়ে রাখি, জেনে রাখুন, মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর ঘটনার আগেই গত বছর ডিসেম্বরের 10 তারিখ থেকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু উৎপাদন বন্ধ করার নির্দেশ দিলেও ব্যবহার নিষিদ্ধ করা হয়নি। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, কেন নিষিদ্ধ করা হয়নি ব্যবহার? কেন? এই উত্তর আমরা আবার কিন্তু সবার থেকে জানতে চাই। রাজ্য সরকার মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্তের দায়িত্ব দিয়েছে সিআইডিকে। এমনকি স্বাস্থ্য আধিকারিক নিজে স্বীকার করেছেন প্রসূতিকে স্যালাইন দেওয়ার জন্য মুচলেখায় সই করিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় জুনিয়র ও সিনিয়র ডাক্তার মিলিয়ে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। 12 জন ডাক্তারকে জুনিয়র সিনিয়র মিলিয়ে সাসপেন্ড করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এর প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছেন। তবে চলবে ওপিডি ও জরুরি পরিষেবা চালু থাকবে। যে রিঙ্গার ল্যাকটেট নিয়ে এত বিতর্ক, সেই স্যালাইন আসলে কি? এই প্রশ্ন কিন্তু আমার আপনার প্রত্যেকের মনে এখন সব থেকে বড় হয়ে উঠে দিচ্ছে। কখন দেয়া হয় বলুন তো এই স্যালাইন? আর ডাক্তারদের সাসপেন্ড নিয়ে আরো অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর ইন্দ্রনীল সাহার সঙ্গে। কি বললেন তিনি? কি ব্যাখ্যা দিলেন তিনি? আসলে কি এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন? কখন দেয়া হয়, কাকে দেয়া হয়, কোন সময় দেয়া হয়? কি এই রিঙ্গার ল্যাকটেট কেন দেয়া হয়, কখন দেয়া হয়, কোন কারণে দেয়া হয়, সবটাই। এবং তারপর ডিটেলে আমরা ডিসকাস করব যে যা ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এর প্রধান কারণ কি হতে পারে এবং আগামী দিনে কি হতে যাচ্ছে। এই নিয়েই কথা বলতে আমরা এই মুহূর্তে আছি কলকাতার প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর ইন্দ্রনীল সাহা চেম্বারে। ডক্টর সাহা আমার পাশে বসে আছেন। আপনাকে প্রথমে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। একটু সামনে যদি আপনারা দর্শকরা দেখেন, স্যার যদি একটু হেল্প করেন। এই নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজ্যের তোলপাড়, এবং দর্শকরা যারা দেখবেন, ডক্টর সাহাই ব্রিফ করে বলবেন রিঙ্গার ল্যাকটেট কি, কেন দেয়া হয়, কখন দেয়া হয় এবং কোন অবস্থায় কোন রোগীকে কিভাবে দেয়া হয়। স্যার,
প্রথমে হচ্ছে যে আমরা যখনই কোনো রুগীকে হাসপাতালে নিয়ে যাই সবসময় বলা হয় যে ডাক্তারবাবু একটু স্যালাইন চালিয়ে দিন বা একটু অক্সিজেন দিন। মানে অক্সিজেন যেমন প্রাণ বাঁচায়, স্যালাইন ধরে নেওয়া হয় যে প্রাণ বাঁচায়। তো এই স্যালাইন ব্যাপারটা কি, এইটা হচ্ছে এটা বোতল আর কি, নর্মাল স্যালাইন বা রিঙ্গার ল্যাকটিন যাই বলুন না কেন, এটা একটা আইভি ফ্লুইড, মানে আমরা ইন্টারভেনাস এটা ভেনের মাধ্যমে চ্যানেল করে এই ফ্লুইডটাকে দেওয়া হয়। এবার এটা ডিফারেন্ট টাইপ হতে পারে। আমাদের দেখা হয় যে এই ফ্লুইডটা যখন দেওয়া হচ্ছে তখন এর ঘনত্ব, ব্লাডের ঘনত্ব একসাথে সেরকম আছে কি না, তাদের ডিফারেন্ট কাইন্ডস, কখন যেরকম যা দরকার হয় তখন সেরকম ফ্লুইড দেওয়া হয়। কখনো রিঙ্গার ল্যাকটেট যেটা এখন বিতর্কের মধ্যে চলে এসছে, কখনো নর্মাল স্যালাইন, কখনো 5% ডেক্সট্রোজ, সেটা রুগীর ওপর নির্ভর করে দেওয়া হয়। সেটা হচ্ছে যে এইটার মধ্যে 500 গ্রাম এই 500 ml বা 1 লিটার এরকম বটল হতে পারে। এবার ডিফারেন্ট কম্পোজিশন থাকে এবং রুগীকে নিয়ে যখন যা হবে সেরকম। তো এই ফ্লুইডটাকে ঝরানো হয়, আমরা দেখতে পাচ্ছি এইখানটা স্টেরাইল, এখান দিয়ে একটা ড্রিপ সেট দিয়ে ভেনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং এইটার মধ্যে যদি কোনো রকম ইনফেকশন থাকে তাহলে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। বা যখন ইউজুয়ালি রিঙ্গার ল্যাকটেট দেওয়া হয় কী হয় না, ভেনের মধ্যে দেখি আমরা কোনো ব্যথা ট্যাথা করছে, অনেক সময় দেখি যে হাত ফুলে যাচ্ছে বা কিছু। নাম্বার 2 হতে পারে হয়তো কাঁপুনি দেওয়া হয় আর কি, সেটাও একটা অ্যালার্জিক রিয়াকশন, বডিতে একটা ঠান্ডা ফ্লুইড যদি ঢোকে সেরকম হলে হতে পারে। কিন্তু মারা যাওয়াটা যখনই হবে তখন আমার ধরে নিতে হবে ভিতরে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন যেটাকে এখন বলা হচ্ছে, অথবা অন্য কোনো জীবাণু আছে যেটা করা হয়। তো এই পার্টটা কিন্তু পুরোপুরি আনস্টেরয়েড, এটাই একমাত্র স্টেরাইল জায়গা এবং এই স্টেরিলিটি মেনটেন করে আমাদেরকে করতে হয়। এবং ড্রিপ সেটটাকেও স্টেরাইল হতে হবে, আইভি ক্যানুলা যেটা দিয়ে আমরা ভেনেতে দিই আর কি সেটাকেও স্টেরাইল হতে হবে। তো এটাই হচ্ছে আমাদের আইভি ফ্লুইড বা স্যালাইন বা রিঙ্গার ল্যাকটেট বা যা কিছু হোক, এটাই হচ্ছে তার কাজ। আমার পরবর্তী কোয়েশ্চেন, দর্শকরা নিশ্চয়ই বুঝলেন, ডিটেলে ডক্টর সাহা বোঝালেন যে রিঙ্গার ল্যাকটেট নিয়ে তোলপাড় এই রাজ্যে আসল কি, কেন দেওয়া হয়, কখন দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়। স্যার আমি নেক্সট যেটা প্রশ্ন করবো আপনাকে, যেভাবে মারা গেছেন, একজন প্রসূতি মারা গেছেন, 3 জন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন বলা যায়, কি রিজনে, মানে আপনি যেভাবে বললেন যে এই সলিউশন অর্থাৎ যেটা সব রোগীর ক্ষেত্রে দেওয়া হয়, এর ভেতর যদি কোনো রকম ফাঙ্গাল কোনো ইনফেকশন কিংবা কোনো এক্সট্রা কোনো কিছু থাকে যেটা আমাদের শরীর ইমিউন সিস্টেম নেয় না, সেক্ষেত্রেই মৃত্যু হতে পারে। অনেক কোনো কারণেই হতে পারে, ইনফেকশন ক্যান বি আ কজ। এরকম হতে পারে যে প্রসূতি যখন দেওয়া হচ্ছিল তাদের অন্যান্য আরও অনেক ওষুধ দেওয়া হয়, সেটাও একটা কারণ হতে পারে। বা সবাই তো ওই দিনকে রিয়্যাক্ট করেনি, কেউ রিয়্যাক্ট করেছে, তাহলে ওই ব্যাচটার মধ্যে হয়তো কোনো সমস্যা হতে পারে। তো যতক্ষণ না আমরা একটা পোস্টমর্টেম রিপোর্ট পাচ্ছি ততক্ষণ আমরা বলতে পারবো না। অথবা যে সলিউশনগুলো দেওয়া হয়েছিল সেই সলিউশনের যেটা অ্যানালিসিস হবে আর কি, ফরেন্সিক রিপোর্ট যখন আসবে যে সলিউশনের মধ্যে সত্যিই কোনো সমস্যা ছিল কি না, তখনই আমরা পিন পয়েন্ট করে বলতে পারবো। ইট ক্যান বি যে কোনো একটা মেডিকেল রিজনে মারা গেছে, হতে পারে নর্মাল সাইনের জন্য মারা গেছে, অথবা কোনো ওষুধ দেওয়া হয়েছিল যেখানে রিয়াকশন করে মারা গেছে। তো আমরা না জেনে এই বিষয় নিয়ে খুব একটা কিছু বলতে পারবো না। ডক্টর সাহা, এখন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, সরকারি হাসপাতালে গিয়ে সে ছবি আপনারা দেখেছেন, সাধারণ মানুষও কিন্তু আতঙ্কিত, ভীত হয়ে গেছে যে সেলাইন দেওয়া মানেই কি রিঙ্গার ল্যাকটেটের যা ঘটনা ঘটেছে সেরকম আতঙ্ক এবং সেরকম এই যে মানুষের মনে ভয়, এটা নিয়ে আপনি চিকিৎসককে কী ব্যাখ্যা করেন? আমরা প্রথমেই বলবো যে ভয় পাবার কোনো রকম কারণ নেই, ঠিক আছে? কারণ রিঙ্গার ল্যাকটেট আমরা প্রত্যেক দিন প্রত্যেক হাসপাতাল, প্রত্যেক নার্সিংহোমে প্রচুর ব্যবহার করা হচ্ছে এবং একটা বিশেষ কোম্পানির রিঙ্গার ল্যাকটেট নিয়েই কথাটা উঠে আসছে কিন্তু, কারণ অনেক সময় প্রাইভেটে এত কিছু করা হচ্ছে এবং গভর্নমেন্ট অন্য জায়গাতেও তো এত রিঙ্গার সলিউশন দেওয়া হচ্ছে, তাই সেখানে মারা যাচ্ছে না কেন? তো আমরা সাধারণ জনগণকে সবসময় বলবো যে কোনো রকম প্যানিক করবেন না, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা আইসোলেটেড ঘটনা হতে পারে এবং যেহেতু এটা মর্মান্তিক ঘটনা, আমাদেরকে এই কারণটা খুঁজে বার করা উচিত গভর্নমেন্টের যে কেন এরকম ঘটেছে এবং যাতে পরবর্তীকালে আর কোনো মা এরকমভাবে অকালে প্রাণ না দেন। প্রশ্ন করব যে লাস্ট কথাটা আপনি বললেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারকে কিন্তু সাসপেন্ড করেছেন, তার মধ্যে ট্রেনিজ আছে, তার মধ্যে পিজিটি আছে, তার মধ্যে সিনিয়র ডক্টরসরা আছেন এবং তাদের কাজে গাফিলতির জন্যই মেজরলি তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং ফার্দার ইনভেস্টিগেট করার জন্য কিন্তু তদন্ত হবে। সেটাকে চিকিৎসক হিসেবে আপনি গাফিলতির ক্ষেত্রে যদি আমি আপনাকে প্রশ্ন করি, সেটা কীভাবে দেখছেন?
দেখুন, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। যদি মনে হয় তাদের যে কাজ করার ছিল সেটা তারা গাফিলতি করেছে এবং সেটাই মৃত্যুর কারণ, বা কাজে গাফিলতি করা যদি হয়, গভর্নমেন্ট শোকজ করেছে, এটাতে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু যদি এরকম হয় যে ইন্টার্নটার এগেনস্টে সাসপেনশন হয়েছে বা কিছু, ইন্টার্ন তো কথা শুনে রক্ত টানা ছাড়া বা এ করা ছাড়া ইন্টার্নের কিছু কাজ থাকে না বিশেষ কিছু, তো সে তো মনে হয় না কোনো রকম গাফিলতি করবে বা এ করবে। তো জুনিয়র যারা আছে তাদের কাছে যদি এরকম একটা হার্শ সিদ্ধান্ত চলে আসে, তাদের পরবর্তীকালে কাজ করার মনোবল ভেঙে যাবে। তারা সবসময় একটা ভয়ে কালচার করবে এবং রুগী এবং ডাক্তারের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাও অনেক সময় অ্যাফেক্ট করবে। কারণ এইটা মেসেজ পাঠানো হচ্ছে যে গভর্নমেন্ট কলেজে বা জায়গাতে ডাক্তাররা কাজ করছে না, তারা গাফিলতি করছেন। তো প্রকৃত কারণ জেনে যদি তারা সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত হয়, আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা চাইবো না যে কোনো রকম কেউ ভিক্টিমাইজড হোক এরকম একটা সিদ্ধান্তের জন্য। অনেক ধন্যবাদ আপনার সময় দিন ডক্টর সাহা। আপনারা শুনলেন, আমরা কথা বললাম প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর ইন্দ্রনীল সাহার সঙ্গে, এবং তিনি কিন্তু রিঙ্গাল ল্যাকটেট সলিউশন হাতে নিয়ে আপনাদেরকে দেখালেন এবং আশ্বস্ত করলেন প্যানিক গ্রিপ্ট হওয়ার কিছু নেই। সব ক্ষেত্রেই আমরা হসপিটালে ভর্তি হলে কিন্তু প্রথমে স্যালাইন দেওয়া হয়, এবং এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা যেটা কখনোই ঘটা উচিত নয়। তার জন্য তদন্ত চলছে এবং তার জন্য পদক্ষেপ নিয়েছে প্রশাসনিক স্তর থেকে, এবং সাধারণ মানুষজন যারা চিকিৎসা করার জন্য হসপিটালে যাচ্ছেন, ভর্তি হচ্ছেন, তার পরিবাররা মানুষজন ভর্তি হচ্ছেন, তাদেরকে কিন্তু কখনো প্যানিক হওয়ার জন্য কিন্তু বারণ করলেন, এবং চিকিৎসা যেরকম ডাক্তাররা করবেন সেরকমই করার সাজেশন দিলেন কিন্তু ডক্টর ইন্দ্রনীল সাহা। এখন দেখবার বিষয় এই ঘটনা কত দূর পর্যন্ত যায় এবং আসল তথ্য যখনই আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরব। মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতির মৃত্যুর ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম আরও এক চিকিৎসক। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারবে কেন দুজন চিকিৎসক? আমরা ক্রস চেক করলাম যাতে আসল তথ্য কি, দুজনের অবজারভেশনই কি সঠিক, যা আপনারা জানবেন, যেহেতু কি বলছে বাংলা আপনাদের অনুষ্ঠান। আমরা আরও একজন চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, ডক্টর প্রসূন কুমার ঘোষের সঙ্গে। এই ঘটনায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। আরও কি বললেন তিনি, তার পর্যবেক্ষণ কি, রাখবো আপনাদের সামনে। দেখুন, আমার সঙ্গে রয়েছেন কলকাতার প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রসূন কুমার ঘোষ। তার সাথে আমরা কথা বলবো। ডক্টর ঘোষ, আপনাকে কি বলছে বাংলা এবং ট্রাইব টিভি বাংলার অনুষ্ঠানে স্বাগত। প্রথমে আপনাকে যেটা আমি জিজ্ঞেস করলাম ডক্টর ঘোষ, যে আজকে এই যে স্যালাইন বিতর্ক নিয়ে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য, একজন মহিলা মারা গেছেন, 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, রিঙ্গাল ল্যাকটেট নিয়ে কিন্তু তোলপাড় অবস্থা, কি ব্যাখ্যা আপনার, কি বলবেন? দেখুন, দুটো জিনিস আমি বলি। এক, যে পেশেন্টরা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা। যে কোনোভাবে যে কোনো মৃত্যুকে কখনো কাম্য করা যায় না, চিকিৎসায় হোক বা চিকিৎসার বাইরে হোক। আর একটা কথা, অপারেশনের সময় পেশেন্ট মারা যায় বা অপারেশনের পরে পেশেন্ট মারা যায়, এরা বহু কারণ রয়েছে। এখন যেটা আপনি প্রশ্ন করলেন যে রিঙ্গাল ল্যাকটেট বা স্যালাইনের যে চারদিকে স্যালাইন কেলেঙ্কারি বলে যে ধুম উঠেছে, ঠিকই যে স্যালাইনের মধ্যে যদি খারাপ জিনিস আসে, স্যালাইনের ভেতরে যদি ফাঙ্গাস আসে, সেটা কোনো পেশেন্টের ক্ষেত্রেই দেওয়া উচিত না। আমরা পেশেন্ট দেখি, পেশেন্টের অপারেশন করি, মহিলাদের অপারেশন করি, বিভিন্ন ক্যান্সার অপারেশনের সাথে যুক্ত থাকি। নর্মালি বলছি, যে কোনো সার্জারিতে আমরা স্যালাইন এবং রিঙ্গাল ল্যাকটেটকে প্রচুর পরিমাণে ব্যবহার করি, এবং সেখানে দেখা যায় এটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট স্যালাইন ডিউরিং দ্য সার্জারি অ্যান্ড আফটার দ্য সার্জারি। আগেও দেওয়া হয় অপারেশনের আগে, যাদের অপারেশনের জন্য প্রস্তুত করা হয় বা শরীরে জলের অংশ কমে যায়, বা যে কোনো সময় বমি হচ্ছে, বা যে কোনো শরীরে নুন কমে যাচ্ছে। কারণ রিঙ্গাল স্যালাইন এমনই একটা স্যালাইন, এতে সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, আর তার সাথে ল্যাকটেট থাকে, সোডিয়াম ল্যাকটেট থাকে। তো এইগুলো একেবারে খুব ক্রিটিক্যাল পেশেন্ট বা নর্মাল পেশেন্টকেও দেওয়া হয়। এবার আপনার প্রশ্ন হচ্ছে যে এটাকে কিভাবে আমরা বিচার করব। দেখুন, যদি কোনো স্যালাইন আকছাড়া ব্যবহার করা একটা জিনিস, যদি কোনো স্যালাইনে কোনো ফাঙ্গাস বা ছত্রাক পাওয়া যায়, বা কোনো স্যালাইন কোনো ইমপিউরিটি পাওয়া যায়, সেই স্যালাইন যে কোনোভাবে আপনার সুস্থ মানুষের শরীরেই তো রিয়্যাক্ট করবে। এটা অসুস্থ বলে যে তার উপর রিয়্যাক্ট করবে তা তো নয়, সুস্থ মানুষের শরীরেও রিয়্যাক্ট করবে। কখনো হাইপারসেন্সিটিভিটি হবে, কখনো ইমিউনোলজিক্যালি প্রবলেম হবে, অ্যানাফাইলেকটিক শক হবে, কখনো সেপটিক শক হবে। তো
সেইভাবে আমি যদি দেখি, তাহলে যদি প্রমাণ পাওয়া যায় স্যালাইনে গণ্ডগোল আছে, তাহলে সেই স্যালাইন এই মৃত্যুর একটা অন্যতম কারণ হিসেবে ধরা হবে। কিন্তু আমি আবার বলছি আপনাকে, যতক্ষণ না পর্যন্ত সেই হতভাগ্য যিনি মারা গেছেন তার পোস্টমর্টম হচ্ছে এবং পোস্টমর্টম রিপোর্ট বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব ফার্মলি বলা যায় না। কালকে আমি একটা জায়গায় দেখছিলাম, একটা টিভি চ্যানেলেই দেখছিলাম, সেখানে অজয়বাবু ছিলেন, আমাদের অত্যন্ত সিনিয়র কলকাতা শহরের ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত। উনি একটা জায়গায় বলছিলেন, আমি শুনেছিলাম, যেহেতু আমার কাছে তথ্য নেই তাই আমি ওনার কথাটাকে রেফার করে বলছি। উনি বলছিলেন পোস্টমর্টমের পরে নাকি এমন কিছু পাওয়া যায়নি যেখানে ডাক্তারদের কোনো ফল্ট আছে। সেক্ষেত্রে ডক্টর ঘোষ 12 জন ডক্টরকে সাসপেন্ড করা হয়েছে, যেখানে পিজিটিরা আছেন। একজন চিকিৎসক হয়ে কিভাবে দেখছেন? দেখুন, আমি টিভিতে দেখেছি আমরা যে আমাদের রাজ্যের অনারেবল সিএম একটা ঘোষণা করেছেন। দেখুন, ওনার ঘোষণার পিছনে দুটো কারণ থাকতে পারে। এক, যদি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি যে একটা পেশেন্টের ক্ষেত্রে একটা হসপিটালে একটা অপারেশন হচ্ছে, সেখানে জুনিয়র ডাক্তাররা সবসময় আগে থাকে, পিজিটিরা আগে থাকে এবং সাথে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে হয়, সেটা যদি দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ, যদি সেই সময় সেইখানকার ঘটনা বা সেইখানকার তথ্য প্রমাণ যদি বলে যে জুনিয়ররা ছিল বা পিজিটিরা ছিল বা সিনিয়ররা ছিল না, তার জন্য রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের অভিভাবিকা উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা ওনার দিক থেকে এবং সিদ্ধান্তের দিক থেকে সঠিক। কারণ এটা মনে হয়েছে যে ওনার মনে হয়েছে এটা নেওয়া উচিত। এটা যে কোনো একজন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এটা হতে পারে যে শুধু জুনিয়র বা পিজিটি কেন, তার সঙ্গে সিনিয়রের তত্ত্বাবধানে কেন হবে না। সেই ক্ষেত্রে উনি যা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক। কিন্তু আমার একটাই জায়গা বলার আছে যে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে, সেই ডাক্তারদের যদি কর্তব্যে ডাক্তারিতে গাফিলতি হয়, উপস্থিতিতে নয়, ডাক্তারিতে যদি গাফিলতি হয়, সেই গাফিলতি ধরার জন্য কিন্তু পোস্টমর্টমটা খুব দরকার, যে ডাক্তারি গাফিলতিতে কিছু হয়েছে। এছাড়া কিন্তু অনেক কারণে পেশেন্টের খারাপ হতে পারে। পেশেন্টকে স্যালাইন বেশি দেওয়া, স্যালাইন কম দেওয়া, অ্যানাস্থেটিক ওষুধ বেশি দেওয়া, অ্যানাস্থেশিয়া কম দেওয়া, ব্লিডিং হওয়া, ব্লিডিং আনকন্ট্রোলড হওয়া, ব্লিডিংটাকে আমরা রিপ্লেসমেন্ট না করা, মানে রক্ত দিয়ে বা জল দিয়ে বা ব্লাড প্রেশার পড়ে যাওয়া, সেটাকে না তোলা। আরেকটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেপসিস। সেই সেপসিসটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হসপিটালে বা ওটির মধ্যে থাকে বা হতে পারে, তার জন্য অনেক পেশেন্টের ক্ষতি হয়। একসাথে 7 জন পেশেন্টের হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে একটাই হাসপাতালে, মেদিনীপুর হসপিটালে। তাহলে আমাকে তো সেই চিন্তাটাও মাথায় রাখতে হবে, সেই হাসপাতালে ওটির ভেতরে সেপসিস ছিল না তো, যার থেকে সেপ্টিসেমিয়াটা হলো। ইম্পর্টেন্ট প্রশ্ন, শেষ প্রশ্ন করবো ডক্টর ঘোষ। আলটিমেটলি কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তাদের কিন্তু কর্ণাটকেও এই ইনসিডেন্ট আগে হয়েছে, তারপরও কিন্তু এই রাজ্যে রিঙ্গার ল্যাকটেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইউজ করা হচ্ছে। এই যে মৃত্যু হলো, এর দায় কার? চিকিৎসক হয়ে আপনি কি বলবেন? আমি সবার আগে একটা কথা বলি, আমরা পশ্চিমবঙ্গে থাকি তো, আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের সিআইডি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাকে অসম্ভব শ্রদ্ধা করি। কারণ কলকাতা পুলিশ, কলকাতা প্রশাসন এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের কোনো তুলনা হয় না। তারা অত্যন্ত ভালো কাজ করে এবং আগামী দিনে করবে, তাদের জন্য আমরা বেঁচে আছি। এইবারে প্রশ্ন হলো যে কর্ণাটক গভর্নমেন্ট আজ থেকে 10 বছর আগে এটা করেছিল। আমি খুব সোজা প্রশ্ন করছি একটা সাধারণ লোক হিসেবে, তাহলে 10 বছর আগে যখন এটা হয়েছিল, তাহলে আমায় দেখতে হবে যে শুধু 10 বছর আগে তারা বারণ করে দিয়ে গেছে, বন্ধ করে দিয়ে গেছে বলে আমি সেই পয়েন্টটাকে ধরে আছি, কিন্তু 10 বছর ধরে যে জিনিসটা চলেছে তাতে কজনের মৃত্যু হয়েছে? তাতে কি আদৌ কোনো মৃত্যু হয়েছে? যদি না হয়ে থাকে, 10 বছর আগে একটা বাইরের সংস্থা এসে বন্ধ করে দিল আর বিরোধীরা হো হাউ 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 করে চিৎকার করলো, কেন আমাদের রাজ্য বন্ধ করলো না? সেখানে আমার বড় জিজ্ঞাসা, তাহলে 10 বছর ধরে কজন মারা গেছিল যার জন্য তারা চিৎকার করলো? তাহলে কি মারা যায়নি? যদি মারা না গিয়ে থাকে আর এই ঘটনাটা হয়, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু তার পিছনে তাহলে শুধু স্যালাইন নয়, অন্য যে কোনো কারণ থাকতে পারে, সেটা দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই রাজ্যে যে অ্যাডমিনিস্ট্রেশন, যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, আমরা বহু জায়গায় দেখেছি, আমিও তো বিশেষ করে অনেক জায়গায় দেখেছি, বিগত 11 বছরে স্বাস্থ্যের পরিকাঠামো, শত্রুরা বিরোধীরা যাই বলুক, যে পরিমাণে উন্নত হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে গর্বের বিষয়। তাও আমি বলছি, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করা উচিত, করবে এবং করে তার যে রেজাল্ট আসবে, আমি বিশ্বাস করি
মাননীয় মুখ্যমন্ত্রী যে সিআইডি তত্ত্বাবধানে এটা করেছেন, অত্যন্ত এফিশিয়েন্ট ওনারা, অত্যন্ত এফিশিয়েন্ট কলকাতা পুলিশ। আমি আবার ভরসা রাখছি এই ধরনের জিনিসের সত্যতা বেরোবে এবং আগামী দিনে এই ধরনের জিনিস যে ঘটবে না তার দায় দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই নেবে। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা কথা বললাম প্রখ্যাত চিকিৎসক কলকাতার ডক্টর প্রসূন কুমার ঘোষের সঙ্গে, এবং তিনি যেভাবে ব্যাখ্যা করলেন আপনাদের সামনে নিশ্চয়ই পরিষ্কার হলো যে রিঙ্গার ল্যাকটেট কখন দেয়া হয়, কেন দেয়া হয়, কিভাবে দেয়া হয়, এবং তার সঙ্গে তার বিফোর এফেক্ট আর আফটার এফেক্ট সবটাই কিন্তু মেডিকেলি আপনাদের সামনে তুলে ধরলেন। এবং এটাও তিনি বোঝালেন যে 10 বছর আগে কর্ণাটকে যখন এই সেম জিনিস হয়, তারপর আজকে আবার রিপিটেশন কেনই বা হলো। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই যে দুর্ঘটনা ঘটলো তার তদন্ত চলছে, প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে ডক্টর ঘোষের। এখন দেখবার বিষয় শেষ পর্যন্ত এই যে 12 জন ডক্টরকে সাসপেন্ড করা হলো, এর ভবিষ্যৎ কি আসে তার উত্তর বলবে সময়। প্লিজ বলে ছোট্ট কথা বলবো, এই যে যখন অ্যানাউন্স করা হয়েছে, আপনারা প্রত্যেককে দেখেছেন আজ থেকে 3 দিন আগে অনারেবল সিএম যখন অ্যানাউন্স করলেন এবং স্বাস্থ্য দপ্তর যখন অ্যানাউন্স করলো যে ওই ব্যাচটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে যদি কোনো ওই ব্যাচ থেকে কোনো জিনিস বা কোনো স্যালাইন চলে, তাহলে তার দায়িত্ব যে হাসপাতাল এটা চালিয়েছে তার। তাহলে হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনকে একদম আমরা সব সময় চিৎকার করে বলছি, সবাই বলছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। উনি ওনার কাজ করেছেন, উনি ওনার অর্ডার দিয়েছেন, স্বাস্থ্য ভবনকে অর্ডার দিয়েছে, স্বাস্থ্য ভবনের নিগম যিনি আছেন তাদের মাধ্যমে অর্ডার বেরিয়েছে। তারপরে যদি কোনো হাসপাতাল সেটা চালায়, তাহলে সত্যি তার দায় দায়িত্ব তার, দেখতে হবে যে তার কাছে অর্ডার ঠিক সময় এসেছিল কিনা। একদমই। এবং আপনারা শুনলেন যে সেই মেদিনীপুর হাসপাতাল যেখানে এই ঘটনা ঘটে, সেই হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু সমানভাবে দায়ী, এবং তাদেরও কিন্তু উত্তর দিতে হবে যে এই যে ঘটনা ঘটলো, মর্মান্তিক ঘটনা ঘটলো, এর আসল দায়ভার কার, উত্তর দেবে কিন্তু সমান। আপনাদের আরও দেখালাম এই ঘটনা নিয়ে কি বললেন দুজন প্রখ্যাত চিকিৎসক, ডক্টর ইন্দ্রনীল সাহা এবং পাশাপাশি ডক্টর প্রসূন কুমার ঘোষ। আমরা আশা করব আমাদের আজকের এই তথ্য, এই অনুসন্ধান, এই ইনভেস্টিগেশন, এই ইনফরমেশন আপনাদের এবং আপনার পরিবারের প্রত্যেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা চাইব এইভাবে কি বলছে বাংলা, যা বাংলার মানুষের অনুষ্ঠান, একবার না বহুবার আমি একই কথা বলবো, আপনাদের অনুষ্ঠান আমরা আপনাদের সামনেই তুলে ধরব। আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব আমরা এখানেই শেষ করছি। আবারও কি বলছে বাংলায় আমরা আসবো আপনাদের সামনে ঠিক এরকমই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, এবং আপনারা কি বলছেন আপনাদের সামনে রাখতে। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।